সাল ১৯৫৪ এমন এক পৃথিবী যেখানে খুন হওয়ার আগেই খুনি ধরা পড়ে যায়। কারণ এখানে পুলিশ এভিডেন্স দেখে না, দেখে ফিউচার। একটা অ্যাডভান্স সিস্টেম, প্রি ক্রাইম, যেখানে ৩ জন মানুষের চোখে আগামীকালের মার্ডার আজই ধরা পড়ে। ৬ বছর ধরে একটাও খুন ঘটেনি। সিস্টেম কখনো ভুল করেনি। কিন্তু সবকিছু ভেঙে পড়ে যখন এই সিস্টেমই বলে প্রি ক্রাইমের সেরা অফিসার জন অ্যান্ডারটন ৩৬ ঘন্টার মধ্যে একজন অচেনা মানুষকে খুন করবে। এখন প্রশ্ন একটাই, সে কি সত্যিই খুনি নাকি পুরো সিস্টেমটা একটা মিথ্যা? আজকের মুভি মাইনরিটি রিপোর্ট। সাল ২০৫৪। ফেডারেল গভর্নমেন্ট ক্রাইম কমানোর জন্য একটা অ্যাডভান্স পদ্ধতি তৈরি করেছে যার নাম প্রি ক্রাইম। এই প্রি ক্রাইম এমন একটা অ্যাডভান্স টেকনোলজি যার সাহায্যে ভবিষ্যতের ক্রাইমগুলো আগেই দেখা যায়, এবং এমনটা হওয়ার ফলে পুলিশ আগেই বুঝতে পেরে যায় কে কোন ক্রাইমটা করবে, এবং তখন তারা সেই ক্রাইম ঘটার আগেই সেই অপরাধীকে অ্যারেস্ট করে নেয়। গত ৬ বছর ধরে এই অ্যাডভান্স টেকনোলজি খুব সুন্দরভাবে কাজ করছে। এই ভবিষ্যৎ দেখার জন্য তারা ৩ জন মানুষকে বেছে নেয় যারা ভবিষ্যৎ দেখতে পারে, এবং তাদের মধ্যে ২জন ছেলে এবং একজন মেয়ে যার নাম আগাথা। এই প্রি ক্রাইমের একজন অফিসার জন অ্যান্ডারটন যখন তার অফিসে আসে, সে জানতে পারে এবার যে ক্রাইমটা হবে সেটা হোয়ার্ড মার্কস নামের এক ব্যক্তি করবে, এবং সে ২জনকে মেরে ফেলবে। প্রথমজন হলো একজন পুরুষ মানুষ এবং অন্যজন হলো একজন মহিলা, এবং আগাতার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে সকাল ৮টা ৪ মিনিটে এই ঘটনা ঘটাবে। আর এটা তাদের কেস নম্বর ১১০৮। জন সেই ভবিষ্যৎবাণী আরও একবার ডিসপ্লেতে প্লে করে এবং দেখতে পায় একজন মহিলা এবং একজন পুরুষ একটি বেডরুমে শুয়ে আছে, এবং তখনই হোয়ার্ড নামের সেই ব্যক্তি সেখানে ছুটে আসে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে মেরে ফেলে। তারা সবার প্রথমেই শহরের যত হোয়ার্ড মার্কস আছে সেই লিস্টটা বের করে। অন্যদিকে হোয়ার্ড মার্কস তার ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছিল, এবং সে তার স্ত্রীকে বলে আজ তার মন বলছে যে সে অফিসে ছুটি নিয়ে বাড়িতেই সময়টা কাটাক। কিন্তু তার স্ত্রী এতে কোনো গুরুত্ব দেয় না, বরং সে বলে সে বাড়িতে থাকবে না, একটি দরকারে তাকে রিসলারের বাড়িতে যেতে হবে। এদিকে জন যখন সেই ইনভেস্টিগেশন করতে থাকে তখন ফেডারেল থেকে তার সাথে ড্যানি ওইটার দেখা করতে আসে, কিন্তু কাজে ব্যস্ত থাকায় জন তার সাথে দেখা করতে রাজি হয় না এবং কথা বলতেও রাজি হয় না। যদিও এই সাক্ষাৎকারের কথা জনকে আগেই জানানো হয়েছিল, কিন্তু জন হওয়ার্ডের কেস নিয়ে পুরো ব্যস্ত হয়ে যায়। জনের কাছে আর মাত্র ১২ মিনিট রয়েছে, এবং তার মধ্যেই তাকে হওয়ার্ডের ঠিকানা খুঁজে বের করতে হবে। তবে সমস্যা হলো সে কাজের সূত্রে তার পুরনো বাড়ি থেকে একটি নতুন বাড়িতে শিফট হয়েছে এবং সেই লোকেশনটা খুঁজে পাচ্ছে না। এই সময়ের মধ্যে ফ্লেচার ফেডারেল থেকে আসা নতুন অফিসার ড্যানিকে সে সেই সিস্টেমের সম্বন্ধে বোঝাতে শুরু করে দেয়। সে বোঝায় ভবিষ্যৎবাণী হওয়ার পর যেই মার্ডার করবে তার জন্য রেড বল এবং একটা আলাদা পাইপ থেকে বের হয়, এবং যে মার্ডার হবে তার জন্য আলাদা পাইপ থেকে অন্য একটা কালারের বল বের হয়, এবং সেই বলের মধ্যে তাদের নাম লেখা থাকে। অন্যদিকে হওয়ার্ড যখন তার অফিস থেকে বাড়িতে ফিরে আসে, সে তখন তার স্ত্রীকে অন্য এক ব্যক্তির সাথে রোমান্স করতে দেখে ফেলে, এবং এটা দেখার পর সে কাঁদতে শুরু করে। জন তার পুরো টিম নিয়ে হওয়ার্ডের বাড়ির সামনে চলে আসে। সে তার সহযোগী জ্যাটকে কল করে এবং তাকে দেখতে বলে হওয়ার্ড বাড়ির সামনের দরজা বন্ধ করেছে কিনা, এবং যখন সে জানায় সে বন্ধ করেনি, সে দৌড়ে ভিতরে ঢুকে পড়ে, এবং একই সময় হওয়ার্ড হাতে একটা ধারালো অস্ত্র নিয়ে রেডি হয়ে যায় তার স্ত্রী এবং তার সাথে থাকা সেই পুরুষ মানুষটিকে মেরে ফেলার জন্য, এবং সে তাদের উপর অ্যাটাক করবে। ঠিক তার আগেই জন তার হাতটা ধরে ফেলে এবং এই ক্রাইমটাকে আটকায়। এমনকি এই পর্যন্ত নয়, তারা হওয়ার্ডের চোখ স্ক্যান করে শুধুমাত্র এটা কনফার্ম করার জন্য যে এটাই সেই হওয়ার্ড মার্কস যাকে তারা ভবিষ্যৎবাণীতে দেখেছিল। এদিকে প্রি ক্রাইমস অফিসে আগাথা আবারও স্বপ্ন দেখতে শুরু করে, এবং জ্যাট সেই স্বপ্ন মুছে ফেলে, কারণ একটা স্বপ্নের ঠিক কিছু সময় বাদে অন্য একটা স্বপ্ন সেটা তাদের মতে সেই একই স্বপ্ন হয়ে থাকে। তাই এমন যদি কখনো ঘটে তারা সেটাকে মুছে ফেলে, এবং এবার তারা ঠিক সেটাই করে। গত ৬ বছর ধরে প্রি ক্রাইমের কারণে পুরো দেশ জুড়ে ক্রাইম 90% কমে যায়, এবং প্রি ক্রাইমের ডাইরেক্টর যার নাম লামার বার্জেস, সে টেলিভিশনে প্রত্যেকটা মানুষকে জানায় এই অ্যাডভান্স টেকনোলজি ভবিষ্যতে তাদের কত উপকার করবে, এবং এখন অবধি তারা কত ক্রাইম ঘটার আগেই বন্ধ করতে পেরেছে। জনের ফ্যামিলি বলতে তার ৬ বছরের এক সন্তান সিয়ান এবং তার স্ত্রী লারা। কিন্তু তার সন্তান সিয়ান হারিয়ে যাওয়ার পর সে তাকে আর খুঁজে পায়নি, এবং তারপরে সে প্রি ক্রাইমে জয়েন করে। একইভাবে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, এবং এখন বর্তমানে সে একা। আর এটাই কারণ সে এখন নিউরিয়ন ড্রাগসের নেশা করতে শুরু করে দিয়েছে।
সে বাড়িতে ফেরে এবং সেখানে থাকা ডিসপ্লেতে সবার প্রথমে তার সন্তান সিয়ানের কিছু স্মৃতি প্লে করে এবং তারপর তার সামনে ভেসে ওঠে সিয়ানের 3D ভিশন। সে তার সাথে কথা বলে এবং তারপর সে তার স্ত্রীর একটা স্মৃতি প্লে করে এবং সেখানেও সে তার সাথে কথা বলে। সকাল হতেই সে যখন তার রুম থেকে বের হয় তার জন্য তার গেটের সামনেই গাড়ি চলে আসে এবং সেই গাড়িটা বিল্ডিং বরাবর নিচে নামে এবং তারপর রাস্তায় চলতে শুরু করে দেয়। অর্থাৎ এটা এমন একটা সময় যেখানে মানুষ আর হাঁটাচলা করে না, বরং ডাইরেক্ট রুম থেকেই গাড়িতে উঠে পড়ে। এরপর সে অফিসে যায় এবং এবার সে ড্যানির সাথে ভালোভাবে কথা বলে। ড্যানি প্রশ্ন করে যদি প্রিকক্সের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়, অর্থাৎ কেউ মার্ডার করবে ভেবেছে কিন্তু সে সেটা করতে পারল না, এটা যদি ভবিষ্যৎবাণীতে দেখানো হয় তবে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা সম্পূর্ণ ভুল হবে। জন তাকে বোঝায় প্রিকক্স কখনো এটা দেখায় না যে তুমি কি করতে চাও, বরং তারা এটাই দেখায় যে তুমি কি করবে। ড্যানি এইসবে সন্তুষ্ট হয় না, সে এই প্রোগ্রামটা নিজের হাতে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে চায়, এমনকি প্রিকক্সদের সাথে সে কথা বলতে চায়। জন যখন তাকে বাধা দেয় তখন ড্যানি তাকে একটা ওয়ারেন্ট দেখায় এবং বলে তাকে এখানে পাঠানো হয়েছে তাদের প্রত্যেককে কন্ট্রোল করার জন্য এবং তারা এখন থেকে তার হয়ে কাজ করবে। জনের কাছে এই সব কিছু মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকে না। জন ড্যানিকে সেই রুমে নিয়ে যায় যেখানে প্রিকক্সগুলো আছে। যেহেতু তারা ভবিষ্যৎ দেখতে পারে তাই তারা এই রুমটার নাম দিয়েছে মন্দির। একইভাবে এখানে থাকা একজন ব্যক্তি ড্যানিকে বোঝায় জলের মধ্যে শুয়ে থাকা 3টে মানুষই প্রিকক্স। তাদের কোনো ব্যথা অনুভব হয় না, কারণ সবসময় তাদেরকে ডোপামিন দেওয়া হয়। এর বাইরেও তারা গভীর নিদ্রায় চলে গেলে সেটাও তাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। একইভাবে তাদেরকে বেশিক্ষণ সময় জাগিয়ে রাখাও যাবে না। এক কথায় বলতে গেলে এদেরকে মানুষ না ভাবাই সবচেয়ে বেটার হয়। জন তাকে বোঝায় এই সিস্টেম একদম পারফেক্ট, গত 6 বছর ধরে কোনো ক্রাইম হয়নি, তাই তার চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু ড্যানি এখানে ত্রুটি বের করতে এসছে। সে জানায় মানুষ মাত্রই ভুল হয়, তাই ত্রুটি তো অবশ্যই আছে এবং সে সেটা বের করেই ছাড়বে। ড্যানি যখন এখান থেকে চলে যায় ঠিক সেই মুহূর্তে আগাতা জনকে চেপে ধরে এবং সে তাকে ওপরের ডিসপ্লেতে দেখতে বলে। জন লক্ষ্য করে ওপরের ডিসপ্লেতে একজন মহিলাকে কালো পোশাক পরা একটা মানুষ মার্ডার করার চেষ্টা করছে এবং এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং এটা পুরনো ভবিষ্যৎবাণী যেটা অলরেডি তারা সলভ করে ফেলেছে। কিন্তু এই একই দৃশ্য আগাতা মাঝে মাঝে দেখে থাকে। জন এরপর জেলে চলে যায় যেখানে এই অপরাধীগুলোকে বন্দি করা হয় এবং এখানে ওয়ার্ডানের সাহায্য নিয়ে আগাতার ফ্ল্যাশব্যাকে দেখা সেই অপরাধীর কাছে চলে যায়। ওয়ার্ডান তাকে বলে এই ব্যক্তি খুবই খারাপ মানুষ এবং সে অ্যান লেভলি নামের এক মহিলাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে, কিন্তু এর পরিচয় কখনো তারা জানতে পারেনি। জন যখন জিজ্ঞাসা করে তারা কেন তার পরিচয় জানতে পারেনি, ওয়ার্ডান তখন বলে এই ব্যক্তি নিজের চোখ অপারেশন করে পাল্টে ফেলেছিল, যার কারণে তারা স্ক্যান করেও এর আইডেন্টিটি খুঁজে পায়নি। জন ওয়ার্ডানকে এই ক্রাইমের প্রিভিশনটা দেখতে বলে, কিন্তু সেটা ওয়ার্ডান দেখতে পারে না, কারণ সেটা তাদের সিস্টেমে নেই। একইভাবে সে জানায় দুজন ছেলে প্রিকক্সের প্রিভিশন রয়েছে, কিন্তু আগাতার প্রিভিশন নেই। ওয়ার্ডান সেই ভিকটিম অ্যান্ড লেভলির সম্পর্কে জনকে বলে। সে বলে এই মহিলা নিউরন ড্রাগসের নেশা করত, ঠিক সেই খুনির মতোই, এবং সে যখন তার অ্যাড্রেস চেক করে সেখানে ব্রিটেন ক্লিনিক লেখাটা দেখতে পায়। জন যখন জিজ্ঞাসা করে এখন এই মহিলা কোথায় আছে, সেই অ্যাড্রেসটাও সে যেন দেখে, কিন্তু ওয়ার্ডান তার অ্যাড্রেস খুঁজে পায় না। জন অ্যান্ড লেভলির সেই প্রিভিশনটা সাথে নিয়ে নেয়। ওয়ার্ডান তাকে বোঝায় এটা নিয়মের বাইরে, কিন্তু সে তার কথা শোনে না, সে সেটা সাথে নিয়ে চলে যায়। এটা নিয়ে জন সোজা প্রি ক্রাইম ডাইরেক্টর লামার বার্জেসের কাছে চলে যায় এবং তাকে জানায় সে এই মহিলার আগাতার দেখা প্রিভিশনটা খুঁজে পায়নি। লামার বার্জেস জনকে বলে তার স্ত্রী তাকে ফোন করেছিল এবং তাকে নিয়ে সে খুব চিন্তিত। একইভাবে সে তাকে বোঝায় তাদের এই প্রি ক্রাইমস যখন ন্যাশনাল হয়ে যাবে তখন তাদের কাছ থেকে এটা কেড়ে নেওয়া হবে, এমনকি তারা এটা আটকাতেও পারবে না, কারণ তার বয়স হয়ে গেছে এবং তুমি নেশা করতে শুরু করে দিয়েছ। এমনকি সে তাকে আরও বলে যে প্রি ক্রাইমস যদি 6 মাস আগে শুরু হতো তবে তার এবং তার স্ত্রীর মধ্যে এই ঘটনাও তারা আটকাতে পারত। এদিকে নতুন প্রি ক্রাইমস অফিসার ড্যানি উইটার লুকিয়ে জনের বাড়িতে চলে যায় এবং সেখানে সে প্রথমবার দেখে জন কিভাবে ডিসপ্লের মাধ্যমে তার সন্তানের সাথে কথা বলে। অন্যদিকে জন যখন অফিসে যায় সে জানতে পারে নতুন ভিকটিম লিও ক্রো এবং এই কেস নম্বর হলো 1109 এবং এই ঘটনাটা ঘটবে শুক্রবার দুপুর 3:06। জন যখন এই প্রিভিশনটা ডিসপ্লেতে প্লে করে সে দেখতে পায় সে নিজেই এই মার্ডার করছে। সে অবাক হয়ে যায়, সে বারবার সেটা প্লে করে এবং সে একই দৃশ্য দেখতে পায়। সেখান থেকে পালাতে শুরু করে। সে যখন লিফটে থাকে তখন তার সাথে দেখা হয় ড্যানি উইটারের সাথে এবং সে জনকে জানায় সে তার বাড়ি গিয়েছিল এবং সেখান থেকে সে জানতে পেরেছে সে ড্রাগস নিচ্ছে। তার মতে এটা যদি প্রি ক্রাইমসের প্রত্যেকে জানতে পারে
তবে তার কাজ 6 মাসের জন্য সাসপেন্ড হয়ে যাবে। জন তার কথা শোনার পর এখান থেকে পালাতে শুরু করে। সে তার ডাইরেক্টরকে কল করে এবং তাকে বলে ড্যানি উইটার তাকে ফাঁসিয়েছে। সে প্রিভিশনে দেখেছে 36 ঘন্টার মধ্যেই লিও ক্রো নামের সেই ব্যক্তিকে হত্যা করবে, কিন্তু সে সেই ব্যক্তিকে চেনে না। এমনকি আসার পথে তার সাথে ড্যানির দেখা হয়েছিল এবং সে তাকে ওয়ার্নিং দিয়েছে, তাই তার বিশ্বাস এর পেছনে তার হাত অবশ্যই রয়েছে। লামার বার্জেস তাকে তার কাছে আসতে বলে এবং একইভাবে সে তাকে লিও ক্রো সম্বন্ধে বলতে বলে, কিন্তু জনের কাছে এখন খুব বেশি সময় নেই, তাই সে তার কাছে যায় না, সোজা এখান থেকে পালাতে শুরু করে। সে উপায় না পেয়ে যে গাড়িটার মধ্যে করে সে যাচ্ছিল সেই গাড়ির কাজ ভেঙে তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। সে চলন্ত গাড়ি থেকে অন্য একটা বিল্ডিংয়ে লাফ দেয়। সে যখন রাস্তা দিয়ে যায়, চারিদিকে থাকা স্ক্যানার তার চোখ স্ক্যান করতে শুরু করে দেয়। সে প্রত্যেকটা স্ক্যানার থেকে নিজেকে লুকিয়ে পালাতে শুরু করে, কিন্তু খুব বেশি সময় সে পালাতে পারে না। তার সামনে প্রি ক্রাইমসের পুলিশ অফিসাররা চলে আসে। পুলিশ অফিসারগুলো ড্রোন নিয়ে এসেছিল। জন তাদের ড্রোন নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপর সে একটা ফ্যাক্টরিতে লুকিয়ে পড়ে। এই পুলিশ অফিসার সেখানেও চলে যায় এবং সেখানে জন এবং ড্যানির মধ্যে শুরু হয় ফাইট। এই ফ্যাক্টরিতে গাড়ি তৈরি করা হতো এবং এখানে অনেক রোবট ছিল। ড্যানি রোবট ব্যবহার করে একটি গাড়ির মধ্যে জনকে আটকে দেয়, যে গাড়িটা রোবটগুলো একদম নতুন তৈরি করেছে, কিন্তু এতে উল্টো জনের সুবিধা হয়ে যায়। সে সেই নতুন তৈরি করা গাড়ি ব্যবহার করে এখান থেকে পালিয়ে যায়। জন সোজা ডক্টর আইরিস হাইনম্যানের কাছে চলে যায়। এই মহিলা প্রি ক্রাইমসটা তৈরি করেছে। সে প্রথমেই এই মহিলাকে জিজ্ঞাসা করে কিভাবে প্রিকক্সরা ফেক প্রিভিশন তৈরি করতে পারে। তখন সেই মহিলা বলে সেই 3 জন প্রিকক্স আসলে কোনো টেস্ট টিউব থেকে বের হওয়ার সন্তান নয়, বরং তারা এক একজন ড্রাগসে আসক্ত বাবা মায়ের সন্তান। এটা সেই সময় ছিল যখন 10 বছর আগে শহরে নিউরিয়ন ড্রাগসের পপুলারিটি অনেক বৃদ্ধি পায় এবং সেই সব বাচ্চাদের ট্রিটমেন্ট করত যাদের বাবা মা ড্রাগসের নেশায় পড়েছিল। এবং সে রিসার্চ করে একটা জিনিস বুঝতে পেরেছিল, সেই সন্তানগুলো যখনই জন্ম হয়েছিল তখন থেকেই তাদের ব্রেনে একটা সমস্যা ছিল। সন্তানগুলো 12 বছর বয়সের মধ্যেই মারা গিয়েছিল এবং যারা বেঁচে গিয়েছিল তাদের কাছে একটা গিফট ছিল। যদি ওটা গিফট বলা ঠিক হবে না, কারণ ওটা এক প্রকারের অভিশাপের মতো। তারা মধ্যরাতে জেগে উঠত, হাতের নখ দিয়ে যে কোনো জিনিস আঁচড় দিয়ে নষ্ট করে ফেলত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তারা যখন রাতে ঘুমোতে যেত তখন তারা স্বপ্ন দেখত এবং সেই স্বপ্নগুলো হতো একটা ক্রাইমসের। কিন্তু সে রিসার্চ করে দেখেছে সেই স্বপ্ন পরে বাস্তবে পরিণত হতো এবং তারপর থেকে সে তাদেরকে প্রিকক্স নাম দিয়েছে এবং প্রি ক্রাইমস তৈরি করেছে। এই মহিলার মতে প্রিকক্স কখনো ফেক প্রিভিশন তৈরি করে না, কিন্তু কখনো কখনো তারা ডিসিশন আলাদা নিতে পারে। যেমন 3 জন প্রিকক্সের মধ্যে কখনো কখনো 2 জন এক জিনিস দেখে এবং অন্যজন কিছুটা আলাদা জিনিস দেখতে পারে এবং সেটাকেই মাইনরিটি রিপোর্ট বলে। এবং সে এমনভাবে সিস্টেম তৈরি করেছে মাইনরিটি রিপোর্ট তৈরি হওয়ার সাথে সাথে সেটা ডিলিট হয়ে যায়, কারণ তার মতে একই প্রশ্নের দুটো উত্তর হলে কখনো সমাধান সম্ভব নয়। জন মহিলাটাকে জিজ্ঞাসা করে এই মাইনরিটি রিপোর্টের সম্বন্ধে লামার বার্জেস জানে, কারণ সে এতদিন যতগুলো অপরাধীকে ধরেছে তাদের ভবিষ্যৎ অন্য কিছু হতে পারত। তাই এই সিস্টেম সম্পূর্ণরূপে পারফেক্ট নয় এবং যদি পাবলিক এটা জানতে পারে তবে এই সিস্টেম নষ্ট হয়ে যাবে। তখন মহিলাটি তাকে জানায় এতে চিন্তা করার কোনো কারণ নেই। মাইনরিটি রিপোর্ট সংরক্ষিত থাকে সবচেয়ে সুরক্ষিত জায়গায়, সেটা হলো সেই মেয়েটির ব্রেনে, অর্থাৎ আগাতা। অন্যদিকে ড্যানি জনকে ধরার জন্য তার 3টে টিম তৈরি করে। সে জানায় একটা আকাশে থাকবে এবং 2টো টিম মাটিতে থাকবে এবং পুরো এরিয়াটা সে তাদেরকে স্ক্যান করতে বলে। অন্যদিকে জন একজন ডাক্তারের কাছে চলে যায় যে অপারেশন করে চোখ পরিবর্তন করতে পারে। ড্যানি তদন্ত করার জন্য সবার প্রথমে জনের স্ত্রীর কাছে চলে যায়, যার নাম লারা ক্লার্ক। এবং লারা যখন জানতে পারে ড্যানি জনের জন্য এসছে, তখন সে সত্যিটা জানিয়ে দেয় যে তার সাথে জনের সম্পর্ক অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে এবং সে জনের সাথে অনেকদিন দেখা করে না। ডাক্তার জনের চোখের অপারেশন করে দেয় এবং একই সাথে তার পুরনো চোখ প্যাকেট করে তাকে দিয়েও দেয়। সে জানায় তার চোখের ব্যান্ডেজ সে এখন খুলতে পারবে না এবং যদি সে খুলে ফেলে তবে চোখ বেরিয়ে আসবে। ডাক্তার তার 2টো হাতে 2টো দড়ি ধরিয়ে দিয়ে যায় এবং জানায় বাঁ হাতের দড়ি তাকে বাথরুমে নিয়ে যাবে এবং ডান হাতের দড়ি তাকে কিচেন অবধি নিয়ে যাবে, তাই সে যেন চুপচাপ বেডের মধ্যেই শুয়ে থাকে। একইভাবে সে তাকে একটা ইঞ্জেকশন দেয় এবং বলে এটা যদি সে পুশ করে তবে তার চেহারা সম্পূর্ণ বদলে যাবে, তাকে দেখতে অনেকটা বয়স্ক মানুষের মতো লাগবে। 30 মিনিট পর সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু ইঞ্জেকশন নিলে তাকে অনেক ব্যথা সহ্য করতে হবে। জন কথা মতো বিছানার মধ্যে শুয়ে থাকে এবং এমন অবস্থায় তার সেই সব দৃশ্যগুলো মনে পড়ে যে সময় সে তার সন্তানের সাথে সময় কাটিয়েছিল। সে দেখতে পায় তার ছেলে সিয়ান সুইমিং পুলে স্নান করছে এবং সে পাশে বসে রয়েছে। এরপর সে যখন সুইমিং পুলে নামে এবং যখন উঠে আসে সে আর তার ছেলেকে দেখতে পায় না এবং ঠিক তখনই তার স্বপ্ন ভেঙে যায় এবং সে বাস্তবে সে ডাক্তারের রুমে চিৎকার করে উঠে বসে।
আস্তে আস্তে রুমে থাকা ফ্রিজের কাছে যায় এবং সেখানে থাকা কিছু খাবার সে মুখে দেয়, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছিল। সে এরপর জল খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে জল খুঁজে পায় না। কিছু সময় বাদে প্রি ক্রাইমসের পুলিশ অফিসার সেই বিল্ডিংয়ে চলে আসে যেখানে জন লুকিয়েছিল। তারা সবার প্রথমে কিছু রোবোটিক স্পাইডার ছেড়ে দেয়, যেগুলো আলাদা আলাদা রুমে গিয়ে সেখানে থাকা মানুষের চোখ স্ক্যান করবে এবং এটা কনফার্ম করবে যে এখানে জন আছে কিনা। জন বাথরুমের দড়িটা ধরে সেই দিকে এগিয়ে যায়। এদিকে স্পাইডার যখন তার রুমে ঢোকে, সে সেখানে থাকা বাথটাবের মধ্যে লুকিয়ে পড়ে। সে দম বন্ধ করে সেখানে লুকিয়ে থাকে। প্রথম দিকে একটা স্পাইডার ঘরে ঢুকে আবার বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই তার মুখ থেকে হাওয়া বের হয় এবং জলে আওয়াজ হয়। সেই স্পাইডার পুনরায় ফিরে আসে এবং জোরপূর্বক তার চোখের ব্যান্ডেজ খুলে তার চোখ স্ক্যান করে। যেহেতু সে তার চোখ চেঞ্জ করে ফেলেছে, তাই এই স্ক্যান করার পরও সেই স্পাইডারগুলো বুঝতে পারে না এটা হলো জন। অন্যদিকে ড্যানি উইটার যখন প্রিভিশন চেক করে, সে দেখতে পায় জন যখন মার্ডারটা করছে তখন সেই রুমে 4টে মানুষ রয়েছে এবং সে চতুর্থ মানুষকে আইডেন্টিফাই করতে পারে না। জন এরপর তার ব্যান্ডেজগুলো খুলে নিজেকে মুক্ত করে ফেলে। সে এখন ডাক্তারের কথা মতো সে ইঞ্জেকশনটা পুশ করে এবং তার চেহারা সঙ্গে সঙ্গে বদলে যায়। তাকে দেখতে এখন অনেকটা বয়স্ক মানুষের মতো লাগে এবং এরপর সে লুকিয়ে তার প্রি ক্রাইম অফিসে চলে যায়। তার পকেটে থাকা তার পুরনো চোখ ব্যবহার করে অফিসের গেটের লক খুলে ফেলে। সেখানে প্রিকক্সদের সুরক্ষার জন্য ওয়ালি ছিল। জন যখন সেখানে পৌঁছায়, ওয়ালি তাকে বাধা দেয়। তখন জন তার পরিচয় দেয় এবং ওয়ালি তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এদিকে অফিসার ড্যানি সেই চতুর্থ ব্যক্তির পরিচয় জেনে যায়। সে বুঝতে পারে এটা হলো তাদের প্রিকক্স আগাথা, অর্থাৎ যেখানে মার্ডার হবে সেখানে জন আগাথাকে নিয়ে যাবে, যার অর্থ হলো তাকে এখানে আসতেই হবে। তারা সঙ্গে সঙ্গে প্রিকক্সের রুমে চলে যায় এবং দেখতে পায় জন সেখানে চলে এসছে। ড্যানি তাকে সতর্ক করে সে যেন প্রিকক্সদের থেকে দূরে সরে যায়, কিন্তু জন আগাথাকে এখান থেকে নিয়ে পালিয়ে যায়। ওয়ালি ড্যানিকে বলে আগাথাকে ছাড়া বাকি দুজনও তার ভবিষ্যৎবাণী করতে পারবে না। এমনকি এই পর্যন্ত নয়, 3জনের মধ্যে আগাথা ছিল সবচেয়ে শক্তিশালী এবং চালাক এবং সে বাকি দুজনের খেয়াল রাখত, কিন্তু এখন সে নেই, তাই তাদের ভবিষ্যৎবাণী এখন আর হবে না। ড্যানির কাছে পরবর্তী স্টেপ হলো সেই রুমটাকে খুঁজে বের করা যেখানে মার্ডারটা হবে। সে তার পুরো টিমকে সেই রুমটা খুঁজতে বলে। এদিকে দীর্ঘ সময় জলে থাকার পর আগাথা যখন শহরের মধ্যে বের হয় তখন তার শরীর কাঁপতে থাকে। জন তাকে গাড়ি করে এখান থেকে নিয়ে যেতে শুরু করে। সে তাকে প্রশ্ন করে সে কি জানে লিও ক্রোটা আসলে কে। এর উত্তরে আগাথা কোনো কিছুই বলে না, বরং শুধু এটুকুই বলে সে ভবিষ্যৎ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। জন সবার প্রথমে একটা শপিং মলে যায় এবং তার জন্য সুন্দর ড্রেস সেখান থেকে নিয়ে নেয়। অন্যদিকে ড্যানি অনুমান করে বুঝতে পারে জন আগাথাকে নিয়ে গেছে শুধুমাত্র নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, যার অর্থ হলো সে আগাথার ভেতরে থাকা ইনফরমেশন সেগুলো জানতে চায়। কিন্তু সেই ইনফরমেশন জানতে হলে সেই ডিভাইস দরকার যেগুলো তাদের অফিসে রয়েছে। তাই হয় তার বাড়িতে সেই ডিভাইস আছে, নয়তো সে সেই ডিভাইস অবশ্যই কিনবে। ড্যানি সেই ডিভাইস কোথায় তৈরি হয় সেই ঠিকানা কালেক্ট করে ফেলে। জন আগাথাকে নিয়ে একজন সাইবার ক্রিমিনালের কাছে আসে যে আগাথার মেমোরি চেক করে, কিন্তু সেখানে জনের মাইনরিটি রিপোর্ট খুঁজে পায় না। ততক্ষণে পুলিশের টিম সেখানে চলে আসে। জন আরও একবার আগাথাকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। কিছুটা যাওয়ার পর সে ছবিটা দেখতে পায় যেটা মার্ডার হওয়ার রুমের জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছিল। জন তার হাতের ঘড়িটা চেক করে এবং কখন সে ঘটনাটা ঘটবে সেই টাইমে একটা অ্যালার্ম সেট করে। এরপর সে ছবির বিপরীতে থাকা হোটেলের মধ্যে চলে যায় এবং সেখানে প্রথমেই রিসেপশনিস্টের কাছ থেকে লিও ক্রো কোন রুমে আছে সেই রুমটা সে দেখে নেয়। এরপর সে যখন রুমের ভিতরে যায় সেখানে বিছানায় দেখতে পায় তার হারিয়ে যাওয়া সন্তানের একাধিক ছবি এবং তার মধ্যে একটা ছবিতে সে দেখতে পায় তার ছেলের সাথে লিও ক্রো রয়েছে। এই সব কিছু দেখার পর জনের অতীতের কথা মনে পড়ে এবং সে এতক্ষণ ডিসাইড করেছিল এই মানুষটিকে সে মারবে না, এমনকি এর জন্য সে ঘড়িতে অ্যালার্ম দিয়েছিল। কিন্তু এখন এই ফটো দেখার পর সে বুঝতে পারে এখানে এসে ভালোই হয়েছে এবং সে তার হারিয়ে যাওয়া ছেলের জন্য অবশ্যই এই মানুষটিকে মেরে ফেলবে ডিসিশন নিয়ে নেয়। এবং ঠিক তখনই লিও ক্রো বাথরুম থেকে বেরিয়ে ঘরের মধ্যে চলে আসে। জন তাকে ছুটে গিয়ে গলা চেপে ধরে। সে তাকে বলে 6 বছর আগে সে একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে এবং আমি হলাম তার বাবা। এরপর সে তাকে মারতে শুরু করে এবং একটা সময় তার দিকে বন্দুক ধরে। এই মানুষটি তাকে বলে সে একজন পুলিশ অফিসার এবং সে তার ছেলের কোনোরকম ক্ষতি করেনি, এমনকি তার জন্য সে গান গেয়েছে এবং এই সব কিছুতে সে খুব খুশি ছিল। তখন জন তাকে জিজ্ঞাসা করে সে এখন বর্তমানে কোথায়। তখন মানুষটি বলে সে একটি ব্যারেলের মধ্যে ঢুকিয়ে তাকে নদীর মধ্যে ফেলে দিয়েছিল। সে সেখানে সাঁতার কাটছিল এবং তখন তার মায়া হয়, সে আবারও পুনরায় তাকে সেখান থেকে বের করে। এই সব কিছু শোনার পর জন তাকে মারতে চায় না, বরং সে তাকে পরামর্শ দেয় সে যেন একটা উকিল জোগাড় করে এবং যা যা ঘটেছে এর বিরুদ্ধে কেস করে। যদি তার কাছে টাকা না থাকে তবে সে তাকে টাকা দেবে,
মানুষটি এতে খুশি হওয়ার বদলে আরও হতাশ হয়ে যায়। সে তাকে বলে সে যদি তাকে না মারে তবে তার পরিবার কিছুই পাবে না, কারণ সেই ব্যক্তি তাকে এমনটাই বলেছে। জন যখন জিজ্ঞাসা করে সেই ব্যক্তি আসলে কে, তখন সে জানায় সেই ব্যক্তি তাকে জেলে ফোন করেছিল এবং বলেছিল সে যদি তাকে সাহায্য করে তবে তাকে জেল থেকে ছাড়াবে এবং তার পরিবারের খেয়াল রাখবে। আর তার শর্তটা ছিল তাকে এমন অভিনয় করতে হবে যাতে মনে হয় জনের সন্তানকে সে নিজে মেরেছে। এমনকি রুমে থাকা সেই ছবিগুলো নকল, সেই ব্যক্তিই তাকে দিয়েছিল এই ছবি। জন আরও একবার তাকে জিজ্ঞাসা করে সেই ব্যক্তি আসলে কে, কিন্তু লিও তার কাছ থেকে বন্দুক জোর করে নিয়ে নিজেই নিজের দিকে গুলি চালিয়ে দেয়। এরপর ড্যানি যখন রুমে আসে তারা শুধুমাত্র সেই ফটো ছাড়া আর কিছুই দেখতে পায় না, এবং ড্যানি প্রথমেই বুঝতে পেরে যায় এই ফটোগুলো সম্পূর্ণ ফেক। এরপর ড্যানি তাদের ডাইরেক্টর লামার বার্জেসের বাড়িতে যায় এবং তাকে দেখায় বাকি দুজন প্রিকক্সের প্রিভিশন। এখানে সে ডিসপ্লেতে প্লে করে এবং লামার বার্জেস দেখতে পায় একজন মহিলাকে এক মাস্ক পরা মানুষ জলে ডুবিয়ে মেরে ফেলছে। কিন্তু এই দুটো প্রিভিশন সম্পূর্ণ আলাদা, দুটো জলের তরঙ্গ সম্পূর্ণ ভিন্ন। তাই তার মতে প্রি ক্রাইমসের পুলিশ অফিসাররা সেই ক্রাইমটাকে আটকে ছিল ঠিকই, কিন্তু তার পরের মুহূর্তেই কেউ ঠিক একই রকম কালো মাস্ক পরে সেই হত্যা করেছে। এমনকি ড্যানির মতে দ্বিতীয় প্রিভিশনটাও তাদের প্রিকক্স দেখিয়েছিল, কিন্তু যেহেতু পরপর দুটো প্রিভিশন তারা আগেরটার ইকো বলে মনে করে, তাই তারা হয়তো দ্বিতীয়টা ইকো ভেবে ডিলিট করে দিয়েছে। এমনকি সে তাকে বোঝায় যে এই মার্ডার করেছে সে আগের থেকে জানতো যে পরপর দুটো প্রিভিশনের মধ্যে দ্বিতীয়টা ডিলিট করে দেওয়া হয় এবং সে ঠিক একই কালো মাস্ক পরে এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ সেই ব্যক্তি তাদের প্রিভিশন টিমেরই কেউ একজন। এই সব কিছু শোনার পর লামার বার্জেস তাকে বলে এখন তাদের সেই সিস্টেম সম্পূর্ণ বন্ধ এবং এখন যদি কেউ মার্ডার হয় তবে সেই প্রিকক্স প্রিভিশন দেখতে পারবে না, এবং এমনটা বলার পর সে তাকে গুলি করে মেরে ফেলে। জন যখন আগাতাকে নিয়ে তার স্ত্রী লারার বাড়িতে যায়, লারা সঙ্গে সঙ্গে খবর লামার বার্জেসকে জানিয়ে দেয়। আগাতা এখানে এসে জনের অতীতের কথাগুলো বলতে শুরু করে। যখন তার সাথে তার ছেলে ছিল, একইভাবে জন জানতে পারে অ্যানি লেভলি আগাতার মা হয়। যখন তাকে জিজ্ঞাসা করে তাকে কে মেরে ফেলেছে, আগাতা তার কোনো উত্তর দেয় না, বরং তাকে এখান থেকে যেতে বলে। কিন্তু এবার আর সে পালাতে পারে না। তার আগেই এখানে পুলিশরা চলে আসে এবং তাকে অ্যারেস্ট করে নেয়, আর আগাতাকে পুনরায় প্রিকক্স রুমে নিয়ে গিয়ে তাদের সিস্টেম চালু করে দেয়। লারা এরপর লামার বার্জেসের বাড়িতে যায়। লারা বার্জেসকে জিজ্ঞাসা করে অ্যানি লিভলি কে, কারণ জনকে অ্যারেস্ট করার আগে সেই মহিলার নাম সে নিয়েছিল। লামার বার্জেস বলে সেই মহিলাকে চেনে না। লারা যখন জনের শেষ কথাটা বলে যে সে বলেছিল তাকে ফাঁসানো হচ্ছে, তখন লামার বার্জেস উল্লেখ করে তাদের নতুন অফিসার ড্যানিকে জন মার্ডার করেছে, এমনকি তার বন্দুকের গুলি দিয়েই তাকে মারা হয়েছে। লারা অবশেষে তাকে বোঝায় জন যখন এখানে কাজ করতে এসেছিল শুধুমাত্র তার ছেলের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে তার জন্যই সে এখানে কাজ করতে ঢুকেছিল। কিন্তু এখন যেহেতু লামার বার্জেস তার বিরুদ্ধে চলে গেছে, তাই লারা কাঁদতে শুরু করে। লামার বার্জেস তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে তাকে বোঝায় সে অবশ্যই তদন্ত করবে কিভাবে ড্যানির মৃত্যু হলো, একইভাবে সেই মহিলাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে সেটাও সে তদন্ত করবে। লারা এই কথা শুনে অবাক হয়, কারণ সে একবারও উল্লেখ করেনি সেই মহিলা জলে ডুবে মরে গেছে। লামার বুঝতে পারে লারা কিছু একটা বুঝতে পেরেছে, তাই সে তাকে এই ব্যাপারে পরে কথা বলবে জানিয়ে সে প্রেস কনফারেন্সে চলে যায়। লারা এরপর সেই জেলে চলে যায় যেখানে জনকে আটকে রাখা হয়েছে। সেখান থেকে সে জনকে ছাড়িয়ে নেয়। অন্যদিকে লামার যখন প্রেস কনফারেন্স করছিল ঠিক তখনই তার কাছে একটা কল আসে এবং কলে একজন ব্যক্তি জানায় অ্যানি লেভলি আগাতার মা হয়, যেই মহিলার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছিল, কারণ সেই মহিলা নেশা করত। পরে গিয়ে সেই মহিলা নেশা ছেড়ে দেয় এবং সে তার মেয়েকে পুনরায় ফেরত চায়, কিন্তু সে তাকে আর ফেরত দেয় না, কারণ আগাতাকে ফেরত দিলে তাদের প্রি ক্রাইম সিস্টেম সম্পূর্ণ থাকবে না। এখন এই সব কথাবার্তার মধ্যে আগাতা সেই প্রিভিশনটা দেখতে পায় যখন লামার বার্জেস লারাকে মেরে ফেলছিল। প্রি ক্রাইমস অফিসে থাকা জ্যাড সেই প্রিভিশন প্রেস কনফারেন্সের রুমের ডিসপ্লেতে প্লে করে দেয় এবং প্রত্যেকে দেখতে পায় যে কিভাবে লামার বার্জেস লারাকে মেরে ফেলছে। লামার বার্জেস ফোন কলে এরকম সত্যি কথা শুনে এবং ডিসপ্লেতে ভিডিও দেখে সে আতঙ্কে পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়, কিন্তু ফোন কলে সেই ব্যক্তি থামে না, সে সব সত্যি বলতে থাকে। সে বলে অ্যানি লেভলি যখন তার মেয়েকে ফেরত চাইছিল তখন সে তাকে ফেরত দেয়নি, বরং অ্যানি লেভলিকে মার্ডার করার জন্য তার পেছনে লোক লাগিয়ে দেয়। কিন্তু সে জানতো এই মার্ডার করার প্ল্যান তাদের সিস্টেম আগেই বুঝে যাবে, তাই যখন পুলিশরা তার ভাড়া করা গুন্ডাকে অ্যারেস্ট করে ঠিক তার পরের মুহূর্তেই সেই একই ড্রেস পরে অ্যানি লেভলিকে সে মেরে ফেলে। এবং এই প্রিভিশনটাও সেই পিকক দেখিয়েছিল, কিন্তু সেটা ইকো ভেবে ডিলিট করে দেওয়া হয়েছিল।
এই সব কিছু ফোন করে শোনানোর পর লামার বার্জেস যখন রুম থেকে বের হয় তখন সে দেখতে পায় ফোন কল স্বয়ং জন তাকে করেছে এবং সে এই সব কিছু জানতে পেরে গেছে। এমনকি সে এটাও জানতে পেরে গেছে লামার জনকে মার্ডার করার জন্য তার মৃত ছেলের স্মৃতি ব্যবহার করেছিল। এখন লামার জনের সামনে এসে দাঁড়ায়। জন তাকে বলে, এখন সিস্টেম চালু, তাই এখন যা করবে সেটা তারা দেখে ফেলবে। তাই তুমি যদি আমাকে মেরে ফেলো তবে প্রি ক্রাইমস সবসময় সঠিক এটা প্রমাণ হয়ে যাবে এবং পুলিশ তোমায় অ্যারেস্ট করে নেবে। এবং যদি তুমি আমাকে না মারো তবে প্রি ক্রাইমস ভুল প্রমাণ হবে এবং তার সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ দুটো অপশনের মধ্যে একটাতে তার জেলে যেতে হবে এবং অন্যটাতে তার সিস্টেমটা নষ্ট হবে। লামার অবশেষে নিজের বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে মেরে ফেলে। এরপর সেই জেলের বন্দি থাকা কয়েদিদেরকে ছেড়ে দেওয়া হয়। একইভাবে জন আর লারা পুনরায় এক হয়ে যায়। এরপর আগাতাকে এমন একটা জায়গায় পাঠানো হয় যেখানে কেউ তাকে চিনবে না এবং সে শান্তিতে থাকতে পারবে এবং প্রি ক্রাইমস চিরতরের জন্য বন্ধ হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানান আপনার মতামত এবং ভালো লাগলে একটা লাইক করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।